বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছি এডওয়ার্ড ডব্লিউ সাইডের বিখ্যাত বই ওরিয়েন্টালিজম। এই বইটির আজ ৮ম পর্ব। এই পর্বে আপনারা শুনতে চলেছেন বইটির দ্বিতীয় অধ্যায়, প্রাত্যতাত্ত্বিক কাঠামো ও কাঠামো পুনর্গঠন। এই অধ্যায়ের দ্বিতীয় ভাগ, যার শিরোনাম সিলভেস্ট্রা ডি সেসি ও আর্নেস্তো রেনান, যুক্তিনির্ভর নৃতত্ত্ব এবং ভাষাতত্ত্বের গবেষণাগার। তাহলে শুরু করছি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ভাগ। সিলভেস্ট্রা ডি সেসির জীবনে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হল মহতী উদ্যোগ এবং শিক্ষামূলক ও যৌক্তিক উপযোগিতার প্রতি নিবেদিত মনোভাব। ১৭৫৭ সালে নামকরা এক ইয়ানসেনিস্ত পরিবারে জন্মগ্রহণ করেন অ্যান্টনি আইজাক সিলভেস্ট্রা। প্রথম জীবনে এক বেনেডিক্টাইন মঠে প্রথমে আরবি, পরে সিরীয়, ক্যালডীয় ও হিব্রু ভাষায় শিক্ষা লাভ করেন। বিশেষ করে আরবি ভাষাই তার নিকট প্রাচ্যের দিগন্ত উন্মোচন করে দেয়, যেহেতু জোসেফ রাইনোর মতে তখন পর্যন্ত পবিত্র অপবিত্র সকল প্রাচ্যদেশীয় দলিলপত্র নিদর্শনাদির সবচেয়ে প্রাচীন ও অবিকৃত রূপ পাওয়া যেত কেবল এ ভাষাতেই। ১৭৬৯ সালে সদ্য প্রতিষ্ঠিত প্রাচ্য ভাষা বিষয়ক স্কুলে আরবির প্রথম শিক্ষক নিযুক্ত হন সেসি। ১৮০৬ সালে কলেজ দি ফ্রান্সের অধ্যাপক নিযুক্ত হন। যদিও ১৮০৫ সাল থেকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবাসিক প্রাত্যতাত্ত্বিকের দায়িত্ব পালন করেছিলেন ১৮১১ সাল পর্যন্ত বিনা বেতনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গ্র্যান্ড আর্মির বুলেটিন ও নেপোলিয়নের ১৮০৬ সালের ম্যানিফেস্টো অনুবাদ করেন। ধারণা করা হয়েছিল এসব লেখাজোখা পড়ে রুশ অর্থোডক্সির বিরুদ্ধে ক্ষেপে উঠবে গোঁড়া মুসলমানরা। এরপর থেকে অনেক বছর ধরে সেসি প্রচুর অনুবাদক ও ভবিষ্যৎ পণ্ডিত তৈরি করেন। ১৮৩০ সালে আলজেরিয়া দখলের পর স্থানীয়দের উদ্দেশ্যে প্রদত্ত ফরাসি ঘোষণা অনুবাদ করেন তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রায়ই তার সাথে পরামর্শমূলক আলোচনা করতেন। ৭৫ বছর বয়সে সেসি ইনস্ক্রিপশন একাডেমির সেক্রেটারি এবং রয়্যাল বিবলিওথিকের প্রাচ্যদেশীয় পাণ্ডুলিপি সংগ্রহের কিউরেটর নিযুক্ত হন। আধুনিক ফরাসি শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠনের সাথে যথার্থেই সেসির নাম যোগ করা হয় তার জীবনব্যাপী অবদানের ভিত্তিতে। ১৮৩২ সালে কুভিয়েরের সাথে ফ্রান্সের নতুন পিয়ের ঘোষিত হন অ্যান্টনি আইজাক সিলভেস্ট্রা ডি সেসি। ১৮২২ সালে প্রতিষ্ঠিত ফরাসি এশিয়াটিক সোসাইটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন সিলভেস্ট্রা ডি সেসি। তবে কেবল এ কারণে নয়, প্রাচ্যতাত্ত্বিক পেশার ক্ষেত্রে প্রথমবারের মতো একরাশ পদ্ধতিভিত্তিক গ্রন্থ, শিক্ষামূলক রীতি, পণ্ডিতি ঐতিহ্য এবং পাণ্ডিত্যের সাথে রাষ্ট্রীয় নীতির একটি স্পষ্ট সম্পর্ক প্রতিষ্ঠা করার কারণেও সেসি আধুনিক প্রাচ্যতত্ত্বের সূচনাকারী বলে অভিহিত হন। ভিয়েনার কাউন্সিলের পর ইউরোপে প্রথম তার লেখাতেই একটি পণ্ডিতি বিষয়ে আত্মসচেতন পদ্ধতিভিত্তিক নীতি কার্যকর হয়। তিনি সচেতন ছিলেন যে বিষয়টির পুনর্মূল্যায়নমুখী পণ্ডিতি কর্মসূচির সূচনা প্রান্তে দাঁড়িয়ে তিনি এক আত্মসচেতন উদ্বোধক। তিনি কাজ করেছেন অসাম্প্রদায়িক একজন ধর্মযাজকের মতো, তাই তার নিকট প্রাচ্য একটি মতবাদ আর তার ছাত্ররা এক একটি অঞ্চল, প্যারিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষানবিশ। সমকালীন ভক্ত ড্রুক ডি ব্রোজলি মন্তব্য করেন, সেসির রচনা প্রাচীন বাইবেল বিষয়ক শিক্ষকের সাথে বৈজ্ঞানিকের কর্মপদ্ধতির সমন্বয় ঘটিয়েছে এবং সেসি একমাত্র ব্যক্তি যিনি বসির প্রয়াসের সাথে লাইবনিজের লক্ষ্য সমন্বিত করতে সক্ষম হয়েছিলেন। ঘটনাক্রমে তার সমস্ত রচনা ছাত্রদের সম্বোধন করে লেখা। ১৭৯৯ সালে সমাপ্ত প্রথম কাজ প্রেইসিপস ডি গ্রামেইর জেনারেলের বেলায় ছাত্র তার ছেলে, যার প্রথম লক্ষ্য সংশ্লিষ্ট বিষয়ে এ পর্যন্ত কৃত গুরুত্বপূর্ণ কাজের পুনর্মূল্যায়িত নির্যাস তুলে ধরা। শিক্ষামূলক উপস্থাপন রীতি এবং পুনর্মূল্যায়ন ও সংক্ষেপণের মধ্যে দিয়ে পুনরাবৃত্তি, এ দুই বৈশিষ্ট্য সেসির প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেসির লেখা সবসময় এমন অনুভূতি দেয় যেন একটি কণ্ঠ কথা বলছে। তার রচনা উত্তম পুরুষের সর্বনাম আর ব্যক্তিক উপস্থিতিতে ভরা।
এমনকি তৃতীয় শতকের সাসানিদ মুদ্রাবিজ্ঞান সম্পর্কে গভীরতর পণ্ডিতি মন্তব্য লেখার ধরন যেন পাঠকের কাছে সকণ্ঠ ঘোষণার মতো। প্রেইসিপস দি গ্রামের জেনারেলের ভূমিকায় তিনি ছেলের উদ্দেশ্যে লিখেন, তোমার এসব জিনিস জানা দরকার বলে আমি এগুলো লিখছি বা তোমাকে বলছি। যেহেতু এগুলো কোনো গ্রহণযোগ্য রূপে পাওয়া যায় না, তাই আমি নিজেই তোমার জন্যই কাজটি করলাম। সরাসরি সম্বোধন, ব্যবহার উপযোগিতা, অব্যবহিত ও সহযোগিতার যুক্তিবোধ। কারণ সেসি বিশ্বাস করতেন বিষয় যত কঠিন ও অস্পষ্টই হোক, সব কিছু স্পষ্ট ও যুক্তিসঙ্গত করে তোলা সম্ভব। এখানে বসের দৃঢ়তা, লাইবনিজের বিমূর্ত মানবতাবাদ ও রুশোর টোন চমৎকার সমন্বিত। সেসির কণ্ঠের এই প্রভাব তাকে ও তার পাঠককে একটি বলয়ে ঘিরে নিয়ে বাইরের পৃথিবী থেকে আলাদা করে রাখে। যেমন শিক্ষক ও ছাত্রদের নিয়ে বন্ধ শ্রেণীকক্ষ তৈরি করে একটি বিচ্ছিন্ন জগৎ, পদার্থবিজ্ঞান, দর্শন বা ধ্রুপদ সাহিত্যের মতো নয় প্রাচ্যতত্ত্ব। এটি রক্ষণশীল অধ্যয়ন ক্ষেত্র। যারা এরই মধ্যে প্রাচ্য সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছেন, এ বিদ্যা কেবল তাদের জন্যে। প্রাচ্যকে সুশৃঙ্খলভাবে ভালো করে বোঝার প্রয়োজনে। এখানেই শিক্ষামূলক নীতি বেশি কার্যকর, আকর্ষণীয় হোক বা না হোক। শিক্ষক বক্তা তার বিষয়বস্তু উপস্থাপন করেন শিষ্যদের নিকট। শিষ্যদের কাজ হল সতর্কতার সাথে নির্বাচিত ও সাজানো বিষয়বস্তু রূপে তা গ্রহণ করা। প্রাচ্য যেহেতু প্রাচীন ও দূর, তাই শিক্ষকের উপস্থাপন হল বৃহত্তর পরিসর থেকে হারিয়ে যাওয়া বিষয়ের পুনর্মূল্যায়ন ও একরকম পুনঃপ্রতিষ্ঠা। তেমনি প্রাচ্য যেহেতু পরিসর, সময় ও সংস্কৃতিতে বিশাল সমৃদ্ধ, তাই একে সমগ্ররূপে প্রদর্শন সম্ভব নয়। কেবল তার নির্বাচিত অংশ উপস্থাপন করা প্রয়োজন। সেসির মূল লক্ষ্য হয় নির্বাচিত সংগ্রহ, ক্রেস্তোম্যাথি, বর্গীয় উপস্থাপন, সাধারণ নীতি জরিপ, যার মধ্যে দিয়ে গোটা কয়েক প্রভাবশালী উদাহরণ ছাত্রদের নিকট প্রাচ্যকে উপস্থাপন করে। এ ধরনের উদাহরণ দু কারণে শক্তিশালী। এক, এগুলোয় রয়েছে প্রাচ্যের ওপর পশ্চিমা কর্তৃত্বের প্রতিফলন, যা পশ্চিম সুপরিকল্পিত উপায়ে প্রাচ্যের নিকট থেকে আদায় করেছে, তবে প্রাচ্যের দূরত্ব ও উৎকেন্দ্রিকতা কর্তৃত্বের বিষয়টি আড়াল করে রাখে। দুই, প্রাচ্যকে নির্দেশ করার জন্য এগুলোর কিছু ভাষাতাত্ত্বিক ক্ষমতা আছে, অথবা প্রাচ্যতাত্ত্বিকরা তা আরোপ করেছে। সেসির সকল কাজই সংকলন জাতীয়, অতএব শিক্ষামূলক ও কষ্টকর পুনরাবৃত্তি। প্রেইসিপ দি গ্রামে জেনারেল ছাড়াও তিনি 3 খণ্ড ক্রেস্তোম্যাথি আরবি 1806 ও 1827 সালে, এন অ্যান্থোলজি অফ অ্যারাব গ্রামাটিক্যাল রাইটিংস 1825 সালে প্রকাশিত, অ্যান অ্যারাবিক গ্রামার অফ 1810, ট্রিটিস অন অ্যারাবিক প্রোসোডি অ্যান্ড দি দ্রুজ রিলিজিয়ান প্রভৃতি গ্রন্থ এবং প্রাচ্য মুদ্রাবিজ্ঞান, শিলালিপি, ভূগোল, ইতিহাস ও মাপন পদ্ধতির ওপর সংক্ষিপ্ত প্রবন্ধ নিবন্ধ রচনা করেন। বহু অনুবাদ করেছেন সেসি। কালিলা ও দুমনা এবং আল-হারিরির মাকামাতের বিস্তৃত সমালোচনা লিখেছেন। সম্পাদক, স্মৃতিচারক ও ইতিহাসকার হিসেবেও তিনি সমান উৎসাহী। অন্যান্য বিষয়ে তার কৃত কাজ সম্পর্কে তথ্য কম, অবশ্য তার রোগ ছিল একমুখী। এ সত্ত্বেও 1789 সাল পর্যন্ত শিল্প ও বিজ্ঞানে উন্নতি বিষয়ে একটি টেবলিউ জেনারেল প্রস্তুত করার জন্যে 1802 সালে নেপোলিয়ন যখন ইনস্টিটিউট ডি ফ্রান্সের সূচনা করেন, তখন সেসিও নির্বাচিত লেখকদের অন্তর্ভুক্ত হন। তিনি ছিলেন অপরিসীম ধৈর্যশীল বিশেষজ্ঞ, সাধারণীকরণে সবচেয়ে ইতিহাস নির্ভর। ডেসিয়ার রিপোর্টে সেসির অনেক প্রবণতাকে গুরুত্ব দেয়া হয়। উচ্চমূল্যে সম্মানিত করা হয় প্রাচ্যতাত্ত্বিক অধ্যয়নে তার অবদানকে। এর শিরোনাম টেবলিউ হিস্টোরিক দি লাইয়েরোডিস ফ্রান্সেস, পবিত্র চৈতন্যের বিপরীতে ঘোষণা করে নতুন চৈতন্যের উত্থান। এই চৈতন্য নাটকীয়। শিক্ষা একটি প্রতিষ্ঠিত মঞ্চে প্রদান করা সম্ভব, যেখানে তাৎক্ষণিকভাবে পূর্বে প্রস্তুতকৃত প্রক্রিয়ায় শিক্ষা প্রদান করা হবে। রাজাকে সম্বোধন করে লিখিত এই রচনার ভূমিকায় বিষয়বস্তু সম্পর্কে বলা হয় যে এটি সকল মানবীয় জ্ঞানকে একত্রে স্থান দেওয়ার প্রয়াস। ডেসিয়ার বলেন, যদি পূর্বে এরকম টেবলিউ হিস্টোরিক প্রস্তুত করা হতো, তাহলে হয়তো আজ আমাদের দখলে থাকত ধ্বংসপ্রাপ্ত বা হারিয়ে যাওয়া বহু মহান সৃষ্টিকর্ম।
ডেসিওরি এও দাবি করেন যে টেবলিউ রচনার কাজটি সহজ করে তুলেছে প্রাচ্যে নেপোলিয়নের অভিযান, যার লক্ষ্যই ছিল আধুনিক ভূগোল সম্পর্কিত জ্ঞানের উন্নয়ন। প্রাথমিক পর্যায়ের প্রাপ্ততত্ত্ব বোঝার ক্ষেত্রে টেবলিউর ভূমিকা হল এটি প্রাচ্যতাত্ত্বিক জ্ঞানের ধরন ও তার বৈশিষ্ট্যসমূহের একটি স্পষ্ট রূপ প্রদান করে, বিবৃত করে বিষয়বস্তুর সাথে প্রাচ্যতাত্ত্বিকের সম্পর্কও। সেসিল প্রাচ্যতাত্ত্বিক ও অন্যান্য লেখায় নিজের রচনা সম্পর্কে মন্তব্য করেছেন যে তা উন্মোচন ও উদ্ধার করে আলোতে এনেছে বহু অস্পষ্ট বিষয়। কেন? ছাত্রদের সামনে তুলে ধরার জন্যে। কারণ জ্ঞান হল বিভিন্ন বিষয় দৃশ্যমান করা, অতএব পণ্ডিতি বিষয় ক্ষমতার বিশেষ প্রকৌশল। এটি তার ব্যবহারকারীকে ও ছাত্রদেরকে হারানো জ্ঞান ও হাতিয়ার পুনরুদ্ধার করে দেয়। মহান নায়ক হিসেবে সেসির কৃতিত্ব সাফল্যের সাথে দুর্লঙ্ঘনীয় বাধা পার হয়ে যাওয়া। যে অধ্যয়ন ক্ষেত্রটিতে আক্ষরিক অর্থেই কেউ ছিল না, তিনি সেখানে প্রয়োজনীয় অবলম্বন ও উপায় প্রস্তুত করে উপস্থাপিত করেন তার ছাত্রদের সামনে। ফলাফল হল প্রাচ্য সম্পর্কে বিভিন্ন বিষয়বস্তুর উৎপাদন, তার অধ্যয়ন পদ্ধতি গঠন, এমন সব দৃষ্টান্ত সৃষ্টি যা প্রাচ্য দেশীয়দের ছিল না। হেলেনিস্টিক বা লাতিন যুগের ওপর প্রাতিষ্ঠানিক কোনো একটি দলের কাজের শ্রমের সাথে সেসির তুলনা করলে বলতে হয় সেসির বিনিয়োগকৃত শ্রম এক কথায় অবিশ্বাস্য। ওদের হাতে ছিল বইপত্র, রীতিনীতি, মতধারা। সেসিকে সব তৈরি করে নিতে হয়েছে। সেসির অবদান হল গোটা একটি অধ্যয়ন ক্ষেত্র সম্পূর্ণ সৃষ্টি করে উপস্থাপন করা। একজন ইউরোপীয় হিসেবে তিনি প্রাচ্যদেশীয় আর্কাইভ তছনছ করে ফেলেন। তা করতে পারেন ফ্রান্সে বসেই। একসময় এমন হয় যে প্রাচ্যতাত্ত্বিকের কৃত কাজ মূল প্রাচ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এভাবে সেসি কর্তৃক শিক্ষামূলক টেবলিউয়ের বদ্ধ পরিসরে আটকানোর পর থেকে প্রাচ্যতাত্ত্বিকের প্রাচ্য আর বাস্তবতায় ফিরে আসতে আগ্রহী হয়নি। সমর্থক যুক্তি ছাড়াই যাতে তার মত টিকে যেতে পারে সে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সেসি খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি আরব কবিতায় আগ্রহ প্রকাশ করেও মন্তব্য করেন যে একে যথাযথভাবে গ্রহণ করার জন্যে প্রথমে প্রাচ্যতাত্ত্বিকদের দ্বারা রূপান্তর করিয়ে নিতে হবে, কারণ আরবি কবিতা ইউরোপীয়দের সম্পূর্ণ অচেনা এক জনগোষ্ঠী কর্তৃক রচিত। স্বাভাবিকভাবেই সে রচনা ভিন্ন মত, সংস্কার, বিশ্বাস ও কুসংস্কারে পরিপুষ্ট বলে শত চেষ্টা সত্ত্বেও তার অধিকাংশ বর্ণনা উন্নত সভ্যতার ইউরোপীয়দের অনধিগত থেকে যাবে। অতএব প্রাচ্যতাত্ত্বিকের কাজ হল যথাযথ উপায়ে তার স্বদেশবাসীর নিকট বিপুল এক অস্বাভাবিক অভিজ্ঞতা সহজলভ্য করা এবং এমন এক সাহিত্য ভাণ্ডার অধিগত করা যা হিব্রু ভাষার খাঁটি ঐশ্বরিক উপলব্ধি সহায়ক হবে। যেহেতু প্রাচ্যতাত্ত্বিকের মধ্যস্থতা ছাড়া প্রাচ্যকে জানা সম্ভব নয়, তাই এও সত্যি যে প্রাচ্যদেশীয় সাহিত্যকে একত্রে নেওয়া উচিত নয়। এটি সেসির রোমান্টিক মতাদর্শের খণ্ডতত্ত্বের সূচনা। প্রাচ্যদেশীয় সাহিত্য ইউরোপীয়দের নিকট অচেনাই নয় কেবল, তা তাদের যোগ্য রুচি ও বিশ্লেষণাত্মক মানসিকতায় সমৃদ্ধ নয়। তাই প্রাচ্যতাত্ত্বিক প্রাচ্যকে উপস্থাপন করবেন এক একটি প্রতিনিধিত্বশীল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। পুনঃপ্রকাশিত অংশে তাকে ঘিরে থাকবে আরও সব খণ্ড। এ ধরনের উপস্থাপনের জন্যে নতুন একটি শ্রেণী প্রয়োজন হয়, যার নাম ক্রেস্তোম্যাথি। সেসির ক্ষেত্রে ওখানেই প্রাচ্যতত্ত্বের ব্যবহারযোগ্যতা ও স্বার্থ সবচেয়ে পরিস্ফুটিত। সেসির সবচেয়ে বিখ্যাত কাজ হল 3 খণ্ডের ক্রেস্তোম্যাথি অ্যারাব, যা শুরুতেই এই ছন্দময় আরবি চরণ জোর দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। কিতাব আল আনিস আল মুফিদ লিল তালিব আল মুস্তাফিদ ওয়া গামি আল শাথুর মিন মান্তুম ওয়া মান্তুর, অর্থাৎ অধ্যবসায়ী ছাত্রের জন্য একটি পুস্তক আনন্দময় ও লাভজনক যদি তা গদ্য ও পদ্যের খণ্ড খণ্ড ধারণ করে থাকে। ইউরোপে কয়েক প্রজন্ম ধরে সেসির সংকলন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। যদিও বলা হয়ে থাকে তার সংকলন প্রথাগত বিষয়ে ভরা, তবু এগুলো প্রাচ্যতাত্ত্বিকদের দ্বারা আরোপিত প্রাচ্য বিষয়ক পরীক্ষণে উত্তীর্ণ। এছাড়া এগুলোর আন্তর্বিন্যাস, বিভিন্ন অংশের সম্পর্ক বা খণ্ডের পছন্দকরণে কোথাও এগুলো তাদের অভ্যন্তরীণ রহস্য উন্মোচিত করেনি। ক্রমে পাঠকরা প্রাচ্যতাত্ত্বিকদের প্রচেষ্টার কথা ভুলে যায়, ক্রেস্তোম্যাথির দ্বারা চিহ্নিত পুনর্গঠন মেনে নেয়। উদ্দেশ্যমূলক কাঠামো, প্রাচ্যতত্ত্বের আখ্যা এবং আত্মগত কাঠামো পুনর্গঠন, প্রাচ্যতাত্ত্বিকদের দ্বারা প্রাচ্যের প্রতিনিধিত্ব,
পরস্পর পরিবর্তনযোগ্য হয়ে ওঠে। প্রাচ্যকে ভাঁজ খুলে বিছিয়ে দেয়া প্রাচ্যতত্ত্বের যুক্তি অনুযায়ী প্রাচ্যতাত্ত্বিকের নীতিবোধ পরিণত হয় প্রাচ্যের নীতিতে। প্রাচ্য দূরস্থিত হওয়ার বদলে এখন সহজলভ্য। সেসির সংকলন কেবল প্রাচ্যের নতুন সংস্করণই প্রদান করে না, তা পশ্চিমের কাছে প্রাচ্যদেশীয় উপস্থিতি হিসেবে প্রাচ্যকে সরবরাহও করে। সেসির কাজ প্রাচ্যকে পরিণত করে মতবাদগত বিষয়ে। তা বয়ানী উদ্দেশ্যের মতবাদ হিসেবে এক প্রজন্মের শিক্ষার্থীর নিকট থেকে অন্য প্রজন্মের শিক্ষার্থীর নিকট হস্তান্তরিত হতে থাকে। সেসির শিষ্যের দলও অবিশ্বাস্য। 19 শতকের সকল গুরুত্বপূর্ণ আরবি বিশেষজ্ঞ কোনো না কোনোভাবে তার সাথে সম্পর্কিত। ফ্রান্স, স্পেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও বিশেষ করে জার্মানির বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানসমূহ এমন সব ছাত্রে ভরে যায় যারা সরাসরি তার পদতলে ও সংকলনের মাধ্যমে নিজেদের গঠন করেছে। বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার হস্তান্তরিত হওয়ার পাশাপাশি এদের মধ্যে সঞ্চারিত হয় তার সমৃদ্ধি ও রক্ষণশীলতাও। প্রত্যেক প্রাচ্যতাত্ত্বিকই সর্বপ্রথম সেসি কর্তৃক সরবরাহকৃত ও প্রয়োগকৃত ত্যাগ ও অর্জনের জ্ঞানতাত্ত্বিক নীতি অনুযায়ী গড়ে নেয় তাদের নিজ নিজ প্রাচ্য। সেসির সূচিত প্রক্রিয়া অব্যাহত থাকে, তবে বিকশিত পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা হিসেবে ভাষাতত্ত্বকে কাজে লাগাননি সেসি। এটি রেনানের কৃতিত্ব। অতি সাম্প্রতিক তুলনামূলক বিষয়সমূহের সাথে প্রাচ্যতত্ত্বকে সম্পৃক্ত করা, যার মধ্যে ভাষাতত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেসি ও রেনানের পার্থক্য উদ্বোধক ও নির্বাহীর পার্থক্যের মতো। সেসি হলেন বিষয়টির উদ্গাতা, প্রতিষ্ঠাতা, যার রচনা বিষয়টির 19 শতকীয় মর্যাদার প্রতিনিধিত্ব করে। এর মূল অবশ্য বিপ্লবী রোমান্টিসিজমে। রেনানির উদ্ভব প্রাচ্যতত্ত্বের দ্বিতীয় প্রজন্মে। তার দায়িত্ব হল অফিসিয়াল ডিসকোর্স রূপে প্রাচ্যতত্ত্বের নিরেট ভিত্তি রচনা, এর অন্তর্দৃষ্টি সমূহকে পদ্ধতিগত স্থান ও শৃঙ্খলা প্রদান এবং এর বুদ্ধিবৃত্তিক ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ। সেসির নিকট যা ছিল ব্যক্তিগত তৎপরতা, রেনানের কাছে তা প্রাচ্যকে ভাষাতত্ত্বের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্কিত করে উভয়কে সমকালীন সংস্কৃতিতে সম্পৃক্তকরণ। রেনানের ব্যক্তিত্ব এমন যে তাকে শতভাগ মৌলিক দাবি করা যাবে না, আবার সম্পূর্ণত উৎপাদন বলেও চালানো যাবে না। রেনানকে সবচেয়ে ভালো বোঝা যাবে বিচিত্রমুখী এক শক্তি হিসেবে, যার জন্যে সুযোগ প্রস্তুত করে রেখেছিলেন সেসির মতো অগ্রজেরা। রেনানকে বুঝতে হবে সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক চর্চারূপে, ফুকো যাকে বলেন সময়ের আর্কাইভ, তার মধ্যে থেকে প্রাচ্য বিষয়ক ভাষা বিবৃতি প্রদানের রীতিরূপে। একটি নির্দিষ্ট সময় এবং স্থানগত পরিসর ও সাংস্কৃতিক আবহে বর্ণনাযোগ্য রচনার লেখক হিসেবে রেনানকে পাঠ করা প্রয়োজন। রেনান প্রাচ্যতত্ত্বে আসেন ভাষাতত্ত্ব থেকে। এই বিষয়টি প্রাচ্যতত্ত্বকে তার গুরুত্বপূর্ণ বিশেষায়িত চারিত্র্যে সমৃদ্ধ করেছে। ভাষাতত্ত্ব যার কাছে শব্দ অধ্যয়নের মতো খটখটে শুকনো বিষয়, তিনি হয়তো নিটশের এই ঘোষণার কথা জেনে অবাক হবেন যে 19 শতকের মহৎ সব ব্যক্তিত্বের মতো তিনিও ভাষাতাত্ত্বিক, যদিও তার কাছে বালজাগের লুই ল্যাম্বার্টের এ বক্তব্য বিস্ময়কর মনে হবে না। বক্তব্যটি হল, একটি শব্দের জীবন অভিযানসমূহ নিয়ে কেউ একজন লিখলে কি চমৎকার একটি গ্রন্থই না হয়। যেসব ঘটনা বা বাস্তবতার জন্য একটি শব্দ ব্যবহৃত হয়, নিঃসন্দেহে তাদের ছাপ পড়ে থাকে শব্দটির ওপর। ব্যবহৃত হওয়ার স্থানের ওপর নির্ভর করে শব্দটি বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভিন্ন ধরনের ছাপ পুনর্জাগ্রত করে। তবে কোনো শব্দকে তার 3 দিক, আত্মা, দেহ ও চলনের দিক থেকে বিবেচনা করা কি আরও চমৎকার নয়? কোন সে বর্গ, পরবর্তীকালে প্রশ্ন করেন নিটশে, যা ওয়াগনার, শোপেনহাওয়ার, লিওপার্ডি সহ তাকেও ভাষাতাত্ত্বিক হিসেবে অন্তর্ভুক্ত করে? পরিভাষাটির মধ্যেই যেন রয়েছে ভাষা বিষয়ে ব্যতিক্রমধর্মী অন্তর্দৃষ্টি এবং সৌন্দর্যতাত্ত্বিক ও ঐতিহাসিক ক্ষমতা সম্পন্ন উচ্চারণ সমৃদ্ধ কিছু রচনার জন্ম দেওয়ার সক্ষমতা। যদিও পেশা হিসেবে ভাষাতত্ত্বের জন্ম হয় 1777 সালের সেই দিনটিতে, যেদিন F.A. উলফ তার নিজের জন্য স্টাড ফিলল নামটি আবিষ্কার করেন। ধ্রুপদ গ্রিক ও রোমানের ছাত্ররা নিজেরাই তাদের অধ্যয়নের বিষয় উপলব্ধি করতে পারে না দেখে নিটশে আহত বোধ করেন। এরা কখনো বিষয়টির মূলে পৌঁছায় না, এরা কখনো ভাষাতত্ত্বকে সমস্যা হিসেবে উল্লেখ করে না। সহজ কারণ, প্রাচীন পৃথিবীর জ্ঞান হিসেবে ভাষাতত্ত্ব চিরদিন টিকে থাকতে পারে না।
এর বিষয়বস্তু ফুরিয়ে যাওয়ার মতো। ভাষাতত্ত্ব নিজেকে, এর ব্যবহারকারী ও বর্তমানকেও সমস্যাগ্রস্ত করে। এটি নিজের সাথে যুক্ত করে নেয় আধুনিক ও ইউরোপীয় হওয়ার শর্ত, কিন্তু অন্য কোনো পূর্বকালীন সংস্কৃতি ও সময়ের সাথে সম্পর্কিত না হলে এই দুটোর একটিও অর্থবোধক হতে পারে না। আবার নিটশে মনে করেন ভাষাতত্ত্ব মানবীয় উদ্যোগের ফলস্বরূপ উদ্ভূত, নির্মিত মানবীয় আবিষ্কার, আত্ম আবিষ্কার এবং অকৃত্রিম অবস্থা আবিষ্কারের একটি ধরন। 1777 সালে ফেডেরিক অগাস্ট উলফ এবং 1775 নিটশের মাঝখানে আর্নেস্তো রেনান, প্রাচ্য ভাষাতাত্ত্বিক, যিনি মনে করেন ভাষাতত্ত্ব ও আধুনিক সংস্কৃতি পরস্পর বিজড়িত। লা ওভিনির ডি লা সায়েন্সে 1848 সালে লিখিত হলেও 1890 সালের পূর্বে প্রকাশিত হয়নি। তিনি লেখেন, ভাষাতত্ত্ব আধুনিক মনের প্রতিষ্ঠাতা এবং যুক্তিবোধ, সমালোচনা, ধর্ম ও উদারতা, যা সবই ভাষাতত্ত্বের সাথে একই দিনে প্রতিষ্ঠিত, সেগুলো ছাড়া আধুনিক মনের আর অর্থ কী? ভাষাতত্ত্ব, তিনি যোগ করেন, আধুনিকদের দখলে আধুনিকতা ও আধুনিক অর্থাৎ ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতীকও। 15 শতকের পর থেকে মানবজাতির অর্জিত সকল অগ্রগতির কৃতিত্ব যে মনের, তাকে বলা যায় ভাষাতাত্ত্বিক মন। আধুনিক সংস্কৃতিতে, রেনানের ভাষায় ভাষাতত্ত্বীয় সংস্কৃতিতে, ভাষাতত্ত্বের দায়িত্ব ছিল বাস্তবতা ও প্রকৃতিকে পরিষ্কারভাবে প্রত্যক্ষণ অব্যাহত রাখা, এভাবে অতি প্রাকৃতকে তাড়িয়ে দেয়া এবং বস্তুর বিজ্ঞানের ক্ষেত্রে নবনব আবিষ্কারের সাথে খাপ খাইয়ে চলা। তবে এসব কিছুর চেয়েও তার বড় অবদান হল মানবীয় জীবন ও বস্তু বিষয়াদির বিন্যাস সম্পর্কে একটি সর্বজনীন মত সম্ভব করে তোলার মধ্যে। তার বক্তব্যে ভাষাতাত্ত্বিকদের প্রকাশ্য এক ক্ষমতার জ্যোতি স্পষ্ট। রেনান ভাষাতাত্ত্বিক ও প্রকৃতিবিজ্ঞান সম্পর্কে বলেন, দর্শন চর্চা করার অর্থ হল বিষয়সমূহ জানা। কুভিয়েরের চমৎকার বাকভঙ্গিতে দর্শন পৃথিবীকে তাত্ত্বিক নির্দেশনা প্রদান করে। কান্টের মতো আমিও বিশ্বাস করি যে প্রতিটি খাঁটি অনুমানমূলক ব্যাখ্যা গাণিতিক ব্যাখ্যার চেয়ে অধিক বৈধ নয়। তা চলমান বাস্তবতা সম্পর্কে কিছু শেখাতেও পারে না। ভাষাতত্ত্ব মানসিক বিষয়বস্তুর সঠিক বিজ্ঞান। দেহের দার্শনিক বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্র যেমন, তেমনি মানব প্রকৃতির বেলায় ভাষাতত্ত্ব। মানব প্রকৃতির যথার্থ বিজ্ঞান হয়ে ওঠার জন্যে ভাষাতত্ত্বের প্রত্যাশার ব্যাপারে রেনান স্পষ্টত ভিকো, হার্ডার, উলফ, মন্টেস্কু এবং ভাষাতত্ত্বের জগতে প্রায় সমকালীন উইলহেলম ফন হামবলডট, বব ও মহান প্রাচ্যতাত্ত্বিক ইউজিন বার্নফের অবস্থান সমর্থন করেন। রেনান সমকালের যে প্রবণতাকে অভিহিত করেছিলেন জ্ঞানের বেগবান যাত্রা হিসেবে, তার কেন্দ্রীয় অংশের সাথে চিহ্নিত করেন ভাষাতত্ত্বকে। 1890 সালের ভূমিকায় মন্তব্য করেন যে তিনি একজন মাত্র মানুষ হিসেবে সকল মানুষের প্রতি বক্তব্য রাখেননি, বরং অল্প সংখ্যক মানুষের দ্বারা বিরাট সংখ্যক মানুষের ওপর আধিপত্যকরণ এবং তাদের অসমতার বিষয়টিকে প্রকৃতি ও সমাজের অগণতান্ত্রিক কিন্তু বৈধ আইনরূপে চিহ্নিত করে এর বিশেষায়িত কণ্ঠস্বর হিসেবে কথা বলেন। কিন্তু রেনানের পক্ষে এমন পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করা সম্ভব হলো কী করে? কারণ একদিকে ভাষাতত্ত্ব সকল মানুষের বিজ্ঞান, যার ভিত্তি হল মানব প্রজাতির ঐক্যবদ্ধ রূপ, আবার অন্যদিকে ভাষাতাত্ত্বিক রেনান নিজেই কিভাবে প্রাচ্য সেমিটিকদের বিপরীতে জাতিগত শ্রেষ্ঠত্বকে সমর্থন করেন, কিভাবে এই সম্পর্কিত অধ্যয়নই তাকে পেশাগত খ্যাতি এনে দেয়। অর্থাৎ ব্যক্তি ভাষাতাত্ত্বিক রেনান কি করে গোটা পৃথিবী শ্রেষ্ঠ ও নিকৃষ্ট দুই জাতির রূঢ় বিভাজকে পরিণত হন। এর আংশিক উত্তর মিলবে প্রথম জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভিক্টর কজিন, মিশেলেট ও আলেকজান্ডার ভন হামভলডটকে লেখা রেনানের চিঠিতে। ওতে দেখা যায় রেনানের মধ্যে একটি প্রবল পেশাগত সংঘবোধ ছিল, যা তাকে আলাদা করে রাখত সাধারণ জনতার দল থেকে। আমাদের নিকট হয়তো পরস্পর বিরোধী মনে হতে পারে যে এই অবস্থায় কিভাবে রেনান ভাষাতত্ত্ব, এর ইতিহাস ও প্রথম যুগের আবিষ্কারসমূহের জগতে নিজের সাম্রাজ্যিক অবস্থান প্রতিষ্ঠিত করেন এবং ভাষাতত্ত্বে বিশেষ অবদান রাখেন। আমাদের দেখতে হবে এভাবে যে রেনান ভাষাতত্ত্ব নিয়ে কথা বলেননি, বরং সূচনা পর্যায়ে সকল শক্তি নিয়ে একটি নতুন মর্যাদাকর বিজ্ঞানের সংকেতাবদ্ধ ভাষার সাহায্যে ভাষাতাত্ত্বিকভাবে কথা বলেছেন। ভাষা সম্পর্কে সেই নতুন বিজ্ঞানের ঘোষণা বা দাবি
তখন পর্যন্ত সরাসরি বা প্রকাশ্য বর্ণনা করা সম্ভব ছিল না। তখন ভাষাতাত্ত্বিক হওয়ার অর্থ ছিল একরাশ পুনর্মূল্যায়নধর্মী সাম্প্রতিক আবিষ্কারের দ্বারা নিজের কর্মতৎপরতার বৃত্তে পরিচালিত হওয়া। এ সকল আবিষ্কারই ভাষাতত্ত্বের সূচনা করে এবং তাকে জ্ঞানগত ভিত্তি প্রদান করে। আমি মোটামুটি 1780-র দশক থেকে 1830-এর দশকের মধ্যবর্তী সময়ের কথা বলছি, যার শেষ ভাগে রেনান পড়াশোনা শুরু করেন। তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন তার নিজের জীবন ভাষাতত্ত্বের প্রাতিষ্ঠানিক জীবন প্রতিফলিত করে। নিজের জীবনে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে একদা তিনি যেমন খ্রিস্টান ছিলেন, এখন তেমনি খ্রিস্টানত্বের বাইরে অসাম্প্রদায়িক বিজ্ঞানে আস্থা রাখবেন। কিন্তু রেনানের রচনা প্রমাণ করে ভাষাতত্ত্বের কথা বলার সময়ও তার মনে ধর্ম বিরাজ করে গুরুত্বপূর্ণ প্রভাবকের মতো। যেমন তার ধারণা ছিল ভাষাতত্ত্ব মানবজাতির উৎপত্তি, সভ্যতা ও ভাষা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেয়, তবে কেবল এই প্রমাণ করার জন্যে যে এসব বিষয়ে ধর্মের শিক্ষা অনেক বেশি পারস্পরিক সম্পর্কযুক্ত ও ইতিবাচক বোধ সম্পন্ন। তবু তার চিন্তা, একটি পেশাই আমার জীবনকে পূর্ণ করার মতো, তা হলো অসাম্প্রদায়িক বিজ্ঞান থেকে প্রাপ্ত কৌশলে খ্রিস্ট ধর্মের সমালোচনামুখী গবেষণা। রেনান ভাষাতত্ত্বে আসেন তার উত্তর খ্রিস্টীয় আবেগের তাড়নায়। রেনানের জানা ছিল খ্রিস্ট ধর্ম কর্তৃক অভ্যন্তরীণভাবে প্রদত্ত ইতিহাস আর ভাষাতত্ত্ব কর্তৃক প্রদত্ত ইতিহাসের পার্থক্যই ভাষাতত্ত্বকে সম্ভব করে তোলে। ওই সময়ে ভাষাতত্ত্ব বলতে বোঝাতো নতুন ভাষাতত্ত্ব, যার প্রধান অবদান হল তুলনামূলক ব্যাকরণ, ভাষাসমূহকে নতুন রীতিতে ভাষা পরিবার অনুযায়ী শ্রেণীকরণ এবং ভাষার ঐশ্বরিক সৃষ্টিতত্ত্বকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান। অতএব ফুকো যাকে বলেন ভাষার আবিষ্কার, তা ধর্মবিযুক্ত ঘটনা। এ ঘটনা স্থানচ্যুত করে পূর্ববর্তী এ ধারণাকে যে ঈশ্বর এডেনে মানুষকে ভাষা প্রদান করেন। 1770-এর দশকে যখন হার্ডার ভাষার উৎপত্তি বিষয়ে প্রবন্ধের জন্য বার্লিন একাডেমি থেকে মেডেল লাভ করেন 1722 সালে, তখন সবার আবেগ ছিল ভাষার উৎপত্তি বিষয়ক আলোচনার দিকে। নতুন শতাব্দীর শুরুর দশকেই এ সম্পর্কিত ঐশ্বরিক তত্ত্ব ইউরোপে জ্ঞানগর্ভ আলোচনার বিষয় হিসেবে প্রায় নিষিদ্ধ হয়ে যায়। যেহেতু বস্তুগত প্রমাণের ভিত্তিতে তার সকল প্রাচীন রচনার ঈশ্বরত্ব হারানোর ধাক্কা খ্রিস্টধর্ম সামলাতে পারবে না বলে মনে হয়, তাই নতুন ঐতিহাসিক ধারণার প্রয়োজন দেখা দেয়। অবশ্য শ্বেতব্রা যেমন মন্তব্য করেন, কেউ কেউ হিব্রুর তুলনায় সংস্কৃতের প্রাচীনত্ব প্রমাণিত হওয়ার পরও তাদের বিশ্বাস অটুট রাখেন। কিন্তু বপের মতো ভাষাতাত্ত্বিকদের নিকট ভাষার অধ্যয়ন এডেনে ঈশ্বর প্রদত্ত আদি ভাষার ধারণা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে নিজস্ব ইতিহাস, দর্শন ও শিক্ষা নিয়ে নতুনভাবে সূচিত হয়। এ প্রসঙ্গে কোলরিজ মন্তব্য করেন, ভাষা হলো মানব মনের অস্ত্রভাণ্ডার, তা ধারণ করে আছে অতীতের বিজয়ের পুরস্কার আর ভবিষ্যৎ বিজয়ের অস্ত্রাদি। আদি এডেনীয় ভাষার বিশ্বাস লুপ্ত হয়, কিন্তু যৌক্তিক কারণে তা একটি প্রত্ন ভাষার ধারণার জন্য জায়গা করে দিয়ে যায়, ইন্দো ইউরোপীয় সেমেটিক। প্রত্ন ভাষার অস্তিত্ব নিয়ে কোনো বিতর্ক হয় না, কারণ সর্বসম্মতভাবেই মেনে নেওয়া হয় যে এ ধরনের ভাষা পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়। কেবল ভাষাতাত্ত্বিক উপায়ে তার একসময়ের অস্তিত্ব পুনঃপ্রদর্শন করা যেতে পারে। একটি প্রাচীন ভাষাকে অন্যান্য ভাষার কোষ্ঠী পাথর রূপে কল্পনা করা হয়। সেই কোষ্ঠী পাথরের মর্যাদা লাভ করে প্রাচীনতম ইন্দো ইউরোপীয় রূপের সংস্কৃত। তখনও কিছু সংখ্যক পণ্ডিত, যেমন বেঞ্জামিন কনস্ট্যান্ট, বিস্মিত প্রতিক্রিয়া প্রকাশ করতেন যে সংস্কৃত এবং ভারত কী করে হিব্রু ও এডেন কাহিনীর স্থান লাভ করবে। এরপর নেপোলিয়ন ও শ্যাপোলিওর পরবর্তী ফরাসি পণ্ডিতবর্গ মিশরকেই সকল প্রাচীনতম ঘটনার উৎস ও রঙ্গভূমি বলে ঘোষণা করেন। 1830 ও 1840-এর দশকে শিক্ষাপ্রাপ্ত রেনানের প্রজন্ম এসব নতুন চিন্তাভাবনা ও আগ্রহে উদ্বুদ্ধ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এখন বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে প্রাচ্যের প্রয়োজন ভাষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ে তাদের, অর্থাৎ পশ্চিমের পাণ্ডিত্য। এই আগ্রহ থেকে সৃষ্ট রচনারাজির গুরুত্বপূর্ণ একটি হল এডগার কুইনেটের লা জিনি দেস রিলিজিয়ঁ 1832 সালে প্রকাশিত, যা প্রাচ্য রেনেসাঁর ঘোষণা দেয় এবং কার্যকর একটি সম্পর্কে স্থাপন করে পূব ও পশ্চিমকে। কুইনেটের বক্তব্যের সার কথা হল পূব প্রস্তাব করে আর পশ্চিম বিষয়গুলো সংগঠিত করে।
এশিয়ার আছে নবীগণ, ইউরোপের পণ্ডিতেরা, জ্ঞানগর্ভ তাত্ত্বিক বিজ্ঞানীরা। এই নতুন সম্পর্ক থেকে জন্ম নেয় নতুন ঈশ্বর। তবে কুইনেটের কথা হলো, এই সম্পর্কের মধ্যে দিয়েই প্রাচ্য ও পাশ্চাত্য উভয়ই নিজ নিজ গন্তব্যে পৌঁছে এবং আত্মপরিচয় নিশ্চিত করে। জ্ঞানগর্ভ পশ্চিমা মানুষ পণ্ডিতি মনোভাব হিসেবে তার উদ্ভট সুবিধাজনক দৃষ্টিকোণ নিয়ে যে প্রাচ্যকে জরিপ করে, তা যেন নিষ্ক্রিয়, রমণীয়, এমনকি নির্বাক পড়ে থাকা এক প্রাচ্য। পশ্চিম অতঃপর ভাষাতাত্ত্বিকের কর্তৃত্ব নিয়ে পূবকে শব্দে মূর্ত করে, তার যাবতীয় গোপন জিনিসকে পশ্চিমের ভাষাতাত্ত্বিকদের নিকট উন্মোচিত করতে বাধ্য করে। সেই ভাষাতাত্ত্বিকের ক্ষমতার উৎস হল গোপনকে উন্মোচিত করা এবং দুর্বোধ্যকে পাঠ করার দক্ষতা। এ প্রবণতা রেনানে অক্ষুণ্ণ থাকে। রেনান যা বর্জন করেন তা হল পূর্ববর্তীদের নাটকীয়তা, তার বদলে তিনি অর্জন করেন বিজ্ঞানীর মনোভাব। এ সময় ইউরোপের রোমান্টিক প্রবণতা ছিল। সমকালের ঐতিহাসিক ও বুদ্ধিবৃত্তিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে মহাকাব্য বা নাটক, রোমান্সধর্মী গদ্য বা কল্পিত মহত্বের কাব্য ইত্যাদি গুরুত্বপূর্ণ রূপকল্পে খ্রিস্টধর্ম কর্তৃক বর্ণিত অধঃপতন, পুনরুজ্জীবন ও নতুন পৃথিবী উদ্ভবের মধ্যে দিয়ে স্বর্গের পুনঃপ্রতিষ্ঠার কাহিনীকে পুনর্গঠিত করা। মিশেলেট ও কুইনেট ছিলেন এই রোমান্টিক প্রবণতার অংশীদার। অন্যদিকে রেনানের মতে ভাষাতাত্ত্বিক হওয়ার অর্থ হল পুরনো খ্রিস্টীয় ঈশ্বরের সাথে সকল বন্ধন ছিন্নকরণ, যাতে নতুন কোনো মতবাদ, সম্ভবত বিজ্ঞান, নতুন অবস্থানে মুক্ত হয়ে দাঁড়াতে পারে। এই অগ্রগতির পেছনে নিবেদিত ছিল রেনানের সমগ্র পেশাগত জীবন। ভাষার উৎপত্তি সম্পর্কিত একটি সাদামাটা নিবন্ধে তিনি বিবৃত করেন, মানুষ এখন আর উদ্ভাবক নয় এবং সৃষ্টির যুগ নিঃসন্দেহে উত্তীর্ণ। আমরা এমন একটা সময়ের অনুমান করতে পারি যখন মানুষ আক্ষরিক অর্থেই প্রথমবারের মতো নীরবতা থেকে শব্দে পরিবাহিত হয়। প্রকৃত বিজ্ঞানের কাজ ভাষা কি তা বিবৃত করা, ভাষা উদ্ভবের প্রক্রিয়াকে নয়। রেনান যদিও আদিম যুগে সৃষ্টির কথা বলেন, কিন্তু তা আসলে নতুন উদ্দেশ্যমূলক কৃত্রিম সৃষ্টি মাত্র, বৈজ্ঞানিক বিশ্লেষণের ফসল। 1862 সালের ফেব্রুয়ারির 21 তারিখে কলেজ ডি ফ্রান্সে প্রদত্ত উদ্বোধনী বক্তৃতায় তিনি দাবি করেন, তার বক্তৃতা যেন সাধারণে প্রকাশ করা হয়, যাতে তারা ভাষাতত্ত্বীয় বিজ্ঞানের গবেষণাগার সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করে। রেনান তখন হিব্রু ভাষার চেয়ার অলঙ্কৃত করতে যাচ্ছেন। পবিত্র ইতিহাসের জন্যে ঈশ্বরের হস্তক্ষেপের স্থলে ভাষাতাত্ত্বিক গবেষণাগারকে প্রতিষ্ঠিত করার চেয়ে বেশি অপমানজনক আর কি হতে পারে? এবং প্রাচ্যের সমকালীন প্রাসঙ্গিকতাকে কেবল ইউরোপের অনুসন্ধানের বিষয়রূপে বর্ণনা করার পর আর কি বলার বাকি থাকে? সেসি কর্তৃক ছকবদ্ধ তুলনামূলকভাবে প্রাণহীন খণ্ডসমূহের স্থান দখল করে ভিন্ন জিনিস। রেনানের পূর্বে হিব্রু চেয়ার অলঙ্কৃত করেছিলেন এটিএন কোয়ার্টারমেয়ার। 1857 সালে এক আবেগহীন স্মৃতিচারণে রেনান বলেন, কোয়ার্টারমেয়ার মনে করতেন ভাষাতাত্ত্বিক হলেন একজন অত্যন্ত পরিশ্রমী ও ধৈর্যশীল এক শ্রমিক। তিনি যা নির্মাণ করছেন তার পুরো চেহারা একসাথে দেখতে না পাওয়া সত্ত্বেও নিরলস শ্রম দিয়ে যান। তবে এ সময়ই সেই বিষয়টি তিল তিল করে নির্মিত হচ্ছিল। পূর্বে চীন ও ভারত প্রাচ্যের সাথে একীভূত হয়ে যাওয়ায় নিজের জন্য একটি নতুন প্রাচ্য প্রদেশ, সেমেটিক প্রাচ্য কেটে ছেটে সাজানোর আশা করেন রেনান। তখনও আরবি ও সংস্কৃত ভাষাকে গুলিয়ে ফেলার প্রবণতা ছিল, যা করেছেন বালজাক। রেনান 1855 সালের কম্পারেটিভ সেমেটিক ট্রিটিজের ভূমিকায় ইঙ্গিত দেন যে বব ইন্দো ইউরোপীয় ভাষার জন্যে যা করেছেন তিনি তা করবেন সেমেটিকের জন্যে। তিনি বিভিন্ন উপলক্ষে কয়েকবার প্রকাশ্যেই ঘোষণা করেন যে সেমেটিক ও সেমেটীয় প্রাচ্য ভাষাতাত্ত্বিক অধ্যয়নের সৃষ্টি। যেহেতু তিনি নিজেই সে অধ্যয়ন সম্পন্ন করেন, সুতরাং তিনি ওই সৃষ্টির পেছনে নিজেকে কেন্দ্রীয় আসনে স্থান দেন। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, রেনান এ প্রসঙ্গে সৃষ্টি শব্দটি ব্যবহার করেন কি করে? এ ব্যাপারে খানিকটা আন্দাজের সাহায্য নিতে হবে আমাদেরকে। সমগ্র পেশাগত জীবনে রেনান কল্পনা করেছেন মানুষের জীবনে বিজ্ঞানের ভূমিকা হল মানুষকে বস্তুর শব্দসমূহ অর্থাৎ জ্ঞান সম্পর্কে নিশ্চিতভাবে বলা, অর্থাৎ অবহিত করা।
সুতরাং নতুন ভাষাতত্ত্ব শব্দকে মনে করে প্রাকৃতিক জিনিস, ভাষার বাইরে নিশ্চুপ, নিজের গোপনীয়তা ব্যক্ত করার জন্য তৈরি। হায়ারোগ্লিফিক ও খোদাই লিপি অধ্যয়নে উল্লেখযোগ্য অগ্রগতি ছিল শ্যাপোলিওর এই আবিষ্কার যে রোসেটা স্টোনের খোদাই লিপির উচ্চারণগত ও অর্থগত এই উভয় মাত্রাই রয়েছে। বস্তুকে বলতে বাধ্য করার বিষয়টি শব্দকে কথা বলানোর মতো, ওগুলোকে পরিস্থিতিগত গুরুত্ব এবং নিয়মের বিন্যাসে একটি নির্দিষ্ট স্থান প্রদান। প্রথমত, রেনানের সৃষ্টির অর্থ হল শব্দটির উচ্চারণ চিহ্নিত করা, যার ফলে সেমেটিকের মতো বিষয়বস্তুকে একরকম সৃষ্টিরূপে দেখা সম্ভব হয়। দ্বিতীয় অর্থে সৃষ্টি হল বিজ্ঞানীদের দ্বারা নীরব অস্তিত্বময়তা থেকে সামনে নিয়ে আসা এর আলোকিত পরিপার্শ্ব বিন্যাস, যেমন সেমেটিকের ক্ষেত্রে প্রাচ্যদেশীয় ইতিহাস, সংস্কৃতি, জাতি, মানসিকতা। সবশেষে সৃষ্টি নির্দেশ করে শ্রেণীকরণের একটি প্রক্রিয়া প্রস্তুতকরণ, যার সাহায্যে প্রাসঙ্গিক বস্তু বা বিষয়টিকে অন্যান্য সাদৃশ্যপূর্ণ বস্তু বিষয়াদির সাথে তুলনামূলকভাবে দেখা সম্ভব হয়। তুলনামূলকভাবে বলতে রেনান বোঝাতে চেয়েছেন সেমেটিক ও ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে বৈপরীত্যের সুতোয় বিন্যস্ত সম্পর্কের ভিত্তিতে। খ্রিস্টধর্মে বিশ্বাস হারানোর পরপরই সেমেটিক ভাষা অধ্যয়নে আত্মনিয়োগ করেন রেনান। এটি প্রাচ্য সম্পর্কে তার প্রথম পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক অধ্যয়ন। 1847 খ্রিস্টাব্দে সমাপ্ত হলেও প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে এবং খ্রিস্ট ধর্মের উৎপত্তি ও ইহুদিদের ইতিহাস বিষয়ে তার পরবর্তী কাজের ভূমিকা স্বরূপও। এ রচনায় রেনান প্রাচ্য বা ভাষাতত্ত্বের ইতিহাস সম্পর্কিত সমকালীন বা পূর্ববর্তী রচনাসমূহ কদাচিৎ উদ্ধৃত করেন, তবু এ রচনাকে তিনি দার্শনিকভাবে যুগান্তকারী ব্যাপার বলে অভিহিত করেন এবং এ সূত্রেই তিনি পরবর্তী সময়ে নানা উপলক্ষে ধর্ম, জাতি ও জাতীয়তাবাদ বিষয়ে নিজের কর্তৃত্ব ও পাণ্ডিত্য প্রতিষ্ঠিত করেন। তার বিবেচনায় ইন্দো ইউরোপীয় ভাষার বিকাশ এবং প্রাচ্যতত্ত্বের বিভাজন উভয় ক্ষেত্রে সেমেটিকের অবদান আছে। ইন্দো ইউরোপীয়র তুলনায় সেমেটিক নৈতিক ও জৈব মানদণ্ডে একটি অধঃপতিত রূপ, অথচ দ্বিতীয় বিষয়ে তা স্থিতিশীল সাংস্কৃতিক অবক্ষয়ের একটি ধরন। সবশেষে সেমেটিক হল রেনানের প্রথম সৃষ্টি, তার গণলক্ষ্যের বোধের সন্তুষ্টি বিধানের জন্য এক কল্পকাহিনী। আমাদের এও ভুলে গেলে চলবে না যে রেনানের অহংই সেমেটিক হল প্রাচ্য ও সমকালের ওপর ইউরোপীয় আধিপত্যের প্রতীক। অতএব প্রাচ্যের একটি শাখা হিসেবে সেমেটিক কোনো প্রাকৃতিক বস্তু নয়, যেমন নির্দিষ্ট প্রজাতির কোনো বানর একটি প্রাকৃতিক সৃষ্টি, আবার তা সম্পূর্ণ কৃত্রিমও নয়। সেমেটিক মাঝামাঝি এক অবস্থান গ্রহণ করে, স্বাভাবিক ভাষার অর্থাৎ ইন্দো ইউরোপীয়র তুলনায় অন্তর্মুখী সম্পর্কের সূত্রে বৈধতা পায়, উপলব্ধ হয় একটি খামখেয়ালি আধা বর্বর এক প্রপঞ্চরূপে, যার একটি কারণ হল গ্রন্থাগার, গবেষণাগার ও জাদুঘরে এর হামেশা প্রদর্শন ও বিশ্লেষণ। ধারণামূলক কর্মকাঠামো হিসেবে এটি রেনানের গুরুত্বপূর্ণ অর্জন, যা দিয়ে ভাষাকে জাদুঘরের পাশাপাশি বুঝতে হবে। আর জাদুঘর হল প্রদর্শন, অধ্যয়ন ও শিক্ষা প্রদানের জন্য গবেষণাগারের পর্যবেক্ষণ ও ফলাফল বিশ্লেষণ। সর্বত্র তিনি ভাষা, ইতিহাস, সংস্কৃতি, মন, কল্পনা ইত্যাদি স্বাভাবিক মানবীয় বিষয়সমূহকে এমনভাবে বর্ণনা করেন যেন এগুলো অন্য কিছুতে রূপান্তরিত। এভাবে সেমেটীয়রা হয়ে ওঠে উন্মত্ত একেশ্বরবাদীর অর্থবোধক, যাদের কোনো পুরাণ নেই, শিল্পকলা নেই, ব্যবসা বাণিজ্য বা সভ্যতাও নেই। তাদের চৈতন্য সংকীর্ণ ও একগুঁয়ে। সব মিলিয়ে ওরা স্বাভাবিক মানুষের নিকৃষ্ট রূপের প্রতিনিধিত্ব করে। আবার তিনি চান যেন এরকম মেনে নেওয়া হয় যে তিনি একটি প্রত্নভাষা সম্পর্কে কথা বলেছেন, কোনো প্রকৃত ভাষা সম্পর্কে নয়। অঙ্গব্যবচ্ছেদবিদ ও ভাষাতাত্ত্বিক উভয়ই এমন বিষয় বা বস্তু সম্পর্কে কথা বলেন যা সরাসরি প্রকৃতিতে প্রত্যক্ষ করা সম্ভব নয়। একটি কঙ্কাল বা মাংসপেশির নিখুঁত রেখাচিত্র এবং ভাষাতাত্ত্বিকের প্রদর্শিত প্রত্ন সেমেটিক বা প্রত্ন ইন্দো ইউরোপীয় উদাহরণ রাশি উভয়ই গবেষণাগার ও গ্রন্থাগারের উৎপাদন। মুদ্রিত পৃষ্ঠায় এবং জাদুঘরে যা প্রদর্শন করা হচ্ছে তা আসলে একরকম বিকৃত অতিরঞ্জন, ঠিক যা করা হয়েছে সেসির প্রাচ্য দেশীয় সম্পর্কিত সার আলোচনায়। এর লক্ষ্য হল বস্তু ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য প্রদর্শন, বস্তু ও প্রকৃতির পার্থক্য নয়।
আরবি, হিব্রু ও অ্যারামিক বিষয়ে রেনানের যে কোনো একটি পৃষ্ঠা পড়লে মনে হবে যেন ক্ষমতার একটি চুক্তি পাঠ করছি। সে চুক্তির বলে প্রাচ্যতাত্ত্বিকের ভাষাতাত্ত্বিক কর্তৃক গ্রন্থাগার থেকে বের হয়ে এসে মানুষের বক্তব্যে স্বেচ্ছাকৃত নমুনাকে নির্দিষ্ট শ্রেণীতে স্থাপন করে সীমানা চিহ্নিত করে দেয়, আর তার চারদিকে থাকে মসৃণ সংযত ইউরোপীয় গদ্য এবং সেই গদ্য কর্তৃক সংশ্লিষ্ট নমুনার সাথে সম্পর্কিত ভাষা, জনগোষ্ঠী ও সভ্যতার নির্দেশিত খুঁত, গুণ, বর্বরতা, ত্রুটি বিচ্যুতি। গদ্যের সুর ও কাল নির্দেশ খুব চমৎকারভাবে সমকালের সাথে মানিয়ে যায়, যাতে পাঠকের মনে একরকম শিক্ষামূলক ব্যাখ্যা বিশ্লেষণের অনুভূতি জাগে। তখন পণ্ডিত বিজ্ঞানীরা আমাদের সামনে বক্তৃতা গবেষণাগারের প্ল্যাটফর্মে দাঁড়ানো সৃষ্টি করেন, আবদ্ধ করেন এবং আলোচিত বিষয়বস্তুর বিচার বিশ্লেষণ করেন। তাৎক্ষণিক ঘটছে এমন প্রদর্শন কর্ম সম্পর্কিত বোধের জানান দিতে গিয়ে রেনানের উদ্বেগ বৃদ্ধি পায়, বিশেষত যখন তিনি প্রকাশ্য মন্তব্য করেন যে অঙ্গ ব্যবচ্ছেদবিদ স্থিতিশীল ও দর্শনযোগ্য চিহ্ন ব্যবহার করেন, যার দ্বারা বস্তুকে তার যথার্থ শ্রেণীতে চিহ্নিত করা সম্ভব হয়। কিন্তু ভাষাবিজ্ঞানী তা করেন না। ভাষাবিজ্ঞানের ঘটনা সংঘটন সরল রৈখিক নয়, আবার সময়ের দিক থেকে পরস্পর বিচ্ছিন্নও। এই বিচ্ছিন্নতায় বিশেষ নিয়ন্ত্রণ থাকে ভাষাবিজ্ঞানীর। এজন্যে রেনান সেমিটিক ভাষার আলোচনায় তুলনামূলক পদ্ধতি অবলম্বন করেন। ইন্দো ইউরোপীয় ভাষাকে তিনি গ্রহণ করেন জীবন্ত জৈব আদর্শরূপে, তার সাথে তুলনা করেন প্রাচ্য ভাষাসমূহকে, তার মতে যেগুলো তুলনামূলকভাবে অজৈব। সময় এখানে তুলনামূলক শ্রেণীকরণের জন্য প্রয়োজনীয় পরিসরে রূপান্তরিত, যার ভিত্তি হল জৈব অজৈব ভাষার কঠোর বৈপরীত্য। একদিকে আছে জীবন্ত বলে ধরে নেয়া ইন্দো ইউরোপীয় ভাষার জৈবিক পুনরুৎপাদন ক্ষমতার ধারণা, তার তুলনায় ও বিপরীত ক্রমে রয়েছে সেমিটিক ভাষার অজৈবিক বন্ধাত্ব। এ সম্পর্কে রেনানের গুরুত্বপূর্ণ অভিমত হল ভাষাতাত্ত্বিক তার গবেষণাগারে এ ধরনের বিচার বিশ্লেষণ যা করেছেন তা কোনো পেশাজীবী পণ্ডিত ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব নয়। দেখা যায় রেনান সেমিটিক ভাষাসমূহের জৈবিক পুনরুৎপাদন ক্ষমতা অস্বীকার করেন, কিন্তু ওগুলোকে পরিবর্তন ও পরিশোধনের প্রয়োজনীয়তা স্বীকার করে নেন। এ সত্ত্বেও এই মৌলিক বিরোধিতার তলে তলে রেনানের মনে আরেকটি বৈপরীত্য সক্রিয় ছিল বলে মনে হয়, বিশেষ করে তিনি যখন সেইন্ট হিলারির নমুনার অধপতনের ধারণাটির পরিচয় দেন। রেনান যদিও পরিষ্কার করে বলেননি কোন সেইন্ট হিলারির কথা তিনি বলছেন, আমরা বুঝতে পারি এটেনে ও তার ছেলে ইসিডোরকেই নির্দেশ করেছেন। দুজনই 19 শতকের প্রথমার্ধের ফ্রান্সে সাহিত্যিক বুদ্ধিজীবীদের জগতে বিশেষ খ্যাতিমান ছিলেন। ফ্লবেয়ার পিতা পুত্র দুজনের লেখাই পাঠ করেছেন এবং তার নিজের রচনায় ব্যবহার করেছেন। এ দুজন কেবল রোমান্টিক জীববিজ্ঞান, সাদৃশ্য ও অনুরূপতার প্রবণতার একচ্ছত্র উত্তরাধিকারী গ্রহণ করেননি, তারা দর্শন, বিকটাকৃতির অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা ও অঙ্গ বিকৃতি বিদ্যায়ও বিশেষজ্ঞ বলে পরিচিত। অঙ্গবিকৃতি বিদ্যা বলে কথিত বিষয়েই পিতা পুত্র সবচেয়ে ভয়াবহ শারীরবৃত্তীয় বিকৃতিকে প্রজাতির অভ্যন্তরীণ ক্ষয় বা পতনের ফল বলে ধরে নেন। এটেনে মনে করেন বিকটাকৃতি হল অনিয়মিত বা ব্যত্যয়। অনুরূপভাবে শব্দসমূহ পরস্পরের সাথে অনুরূপতা ও ব্যত্যয়ের নিয়মে আবদ্ধ। কোনো অনিয়মই স্বাধীন কোনো ব্যতিক্রম নয়, বরং তা নিশ্চিত করে যে একই শ্রেণীভুক্ত সকল সদস্যকে একটি নির্দিষ্ট কাঠামো একীভূত করে রাখে। অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যায় এরকম ধারণা রীতিমতো দুঃসাহসী। এটেনে তার ফিলোসফি অ্যানাটমিকে বলেন, আমাদের যুগের স্বভাবই এরকম যে কারো পক্ষে কোনো একক চিন্তাধারার কাঠামোয় সীমাবদ্ধ থাকা অসম্ভব। একটি বস্তুকে বিচ্ছিন্ন করে পর্যবেক্ষণ করুন, ফলস্বরূপ আপনি তাকে কেবল এর নিজের মধ্যে নিয়ে আসতে সমর্থ হবেন। আপনি এর সম্পর্কে কখনো পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন না। কিন্তু একে তার পরিপার্শ্বের অন্যান্য বস্তুর মাঝখানে দেখুন, যেগুলো আবার নিজেদের মধ্যে বিভিন্ন উপায়ে সম্পর্কযুক্ত ও সম্পর্ক বিযুক্তও। দেখবেন আপনি ওই বস্তু বা বিষয়টির জন্যে সম্পর্কের বৃহত্তর এক সম্ভাবনার ক্ষেত্র উপলব্ধি করবেন। আপনি একে আরও ভালোভাবে জানতে পারবেন, এমনকি এর বিশেষত্বের মধ্যেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একে আপনি এর নিজস্ব তৎপরতার কেন্দ্রে বিবেচনা করে বুঝতে পারবেন যে বস্তু বা বিষয়টি তার অব্যবহিত বাইরের জগতের সাথে কী রকম আচরণ করে। এমনকি আপনি জানতে পারবেন
পরিবেশের প্রতিক্রিয়ার মধ্যে এর নিজস্ব বৈশিষ্ট্যগুলো কিভাবে প্রকাশিত। তিনি আরও বলেন যে বিজ্ঞানের নিকট এমন কোনো প্রপঞ্চ নেই, যত অনিয়মিত ও ব্যতিক্রমী হোক, যাকে অন্য কোনো প্রপঞ্চের সাথে তুলনাক্রমে বিশ্লেষণ করা যাবে না। বিজ্ঞানীর রয়েছে একরকম স্বাধীনতা, যার বলে সবচেয়ে অস্বাভাবিক বিষয়কেও স্বাভাবিক আর বৈজ্ঞানিকভাবে জানা বিষয় বলে দেখতে পারেন তিনি। এক্ষেত্রে তা নির্দেশ করে দায়হীন অতিপ্রাকৃতকে এবং বিজ্ঞানের দ্বারা আলোকিত দায়যুক্ত পরিপার্শ্বকে। এভাবে রেনানের নিকট সেমেটিক হল পূর্ণ বিকশিত ইন্দো ইউরোপীয় ভাষা ও সংস্কৃতি এবং এমনকি অন্যান্য সেমেটিক ভাষার তুলনায় এক বিকাশরুদ্ধ প্রপঞ্চ। এখানে রেনান স্ববিরোধিতা এড়াতে পারেননি। তিনি একদিকে ভাষাকে প্রাকৃতিক ব্যাপার বলে দেখতে উৎসাহিত করেন, আর সর্বত্র বলেন তার প্রাচ্য ভাষা সেমেটিক ভাষা অজৈব, বিকাশরুদ্ধ, ফসিলীভূত, আত্মপ্রজননে অক্ষম। সেজন্য সেমেটীয়রা জীবন্ত সৃষ্টি নয়। এছাড়া ইন্দো ইউরোপীয় ভাষা জীবন্ত, কিন্তু নিজের গুণে নয়, গবেষণাগারে সিদ্ধান্তের বদৌলতে। এই স্ববিরোধিতা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে রেনানের সারা জীবনের কাজে। এমনকি তার সময়ের সংস্কৃতিতে, তার নিজের আর্কাইভাল অবস্থানেও। সেই সংস্কৃতিতে রেনানের নিজের অবদানও বিরাট। তিনি নির্মাণ করেন এবং নির্মাণ ক্রিয়াতেও প্রকাশ পায় অবাধ্য প্রপঞ্চের ওপর সাম্রাজ্যবাদী ক্ষমতা, তেমনি তা নিশ্চিত করে আধিপত্যশীল সংস্কৃতি ও তার প্রাকৃতিকীকরণ। এমন বলা অতিরঞ্জন হবে না যে রেনানের ভাষাতাত্ত্বিক গবেষণাগার আসলে তার ইউরোপীয় যাত্রাভিমানের মূল আখড়া। রেনানের পরবর্তীকালের সমগ্র পেশাগত জীবনই ছিল ইউরোপীয় ও সাংস্কৃতিক। তার সবচেয়ে বিখ্যাত ভি.ডি. জেসাস খ্রিস্ট ধর্ম ও ইহুদিদের ইতিহাস নিয়ে অসাধারণ রচনা। তবে আমাদের বুঝতে হবে ভি.ডি. জেসাস ও হিস্টোয়ের জেনারেল একই ধরনের রচনা। ঐতিহাসিকের দক্ষতা ও ক্ষমতার সাহায্যে পুনরায় নির্মিত মৃত কাহিনী। রেনানের জন্যে যেহেতু এটি প্রাচ্যের কাহিনী এবং তিনি নিজের খ্রিস্টীয় বিশ্বাস পরিত্যাগ করেছেন। প্রাচ্য আত্মজীবনের পুনর্নির্মাণ এখানেই রেনানের স্ববিরোধিতা স্পষ্ট হয়ে ওঠে, যেহেতু মনে হয় তা কোনো প্রাকৃতিক জীবনের সত্য ইতিহাস। রেনান যাই বলে থাকুন তাই ভাষাতাত্ত্বিক গবেষণাগারের মাধ্যমে প্রবাহিত হয়ে যায়। যখন তা মুদ্রিত টেক্সটের বুননে আবির্ভূত হয়, তখন তাতে জড়িয়ে থাকে সমকালীন সাংস্কৃতিক চিহ্নসমূহের প্রাণ সঞ্চারক ক্ষমতা, যে সংস্কৃতি আধুনিকতা থেকে তার সকল বৈজ্ঞানিক শক্তি ও সমালোচনাহীন অনুমোদন অর্জন করে নেয়। এ জাতীয় সংস্কৃতির ক্ষেত্রে শাসক বংশ, ঐতিহ্য, ধর্ম, জাতিগত সম্প্রদায়ের কুলুজি আসলে একটি বিশেষ তত্ত্বের অবদান, যার কাজ হল সমগ্র পৃথিবীকে নির্দেশ করা। সংস্কৃতির ইতিহাসকার হিসেবে রেনান তুর্গত, কনর্ডসেট, গুইজট, কজিন, ফ্রোজয়, জোফ্রয় ও ব্যালেন্সের চিন্তাধারার মানুষ। পণ্ডিতির বিচারে সেসি, কজিন ডি পার্সিভাল, অজানন, ফুরিয়েল ও বার্নঅফ প্রমুখের সাথে আলোচ্য। এ সত্ত্বেও রেনানের পৃথিবী ইতিহাস ও শিক্ষার পৌরসময় এক জগৎ। প্রকৃতপক্ষে সেটি পিতা, মাতা বা সন্তানের জগৎ নয়, পুরুষের জগৎ। তা যিশু বা মার্কুস অরেলিয়াস বা ক্যালিবান কিংবা তার সূর্য দেবতার মতো এক পুরুষের পৃথিবী, ডায়ালগ ফিলসফিক। রেনান মনে করতেন ভাষাতাত্ত্বিকের উচিত ভোগের আনন্দের বদলে প্রকৃত সুখকে বেছে নেয়া। তার পছন্দের প্রকৃত সুখ যৌন আনন্দের চেয়ে উন্নত, কিন্তু নির্জীব। আমি যতদূর জানি রেনানের সারা জীবনের রচনায় কদাচিৎ নারীকে কোনো ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়া হয়েছে। একটি দৃষ্টান্ত দেখা যায় যখন রেনান প্রস্তাব করেন যে বিজয়ী নরম্যানদের শিশুদের পড়াশোনার দায়িত্ব দিতে হবে বিদেশি নার্সদের হাতে, যাতে ভাষায় কী পরিবর্তন ঘটে তার একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়। কিন্তু এখানেও কেবল অভ্যন্তরীণ পরিবর্তনের ওপর নারীর সামান্য ভূমিকা কামনা করা হয়েছে। ওই রচনার শেষ অংশে তিনি বলেন, মানুষ, যে মানুষ পুরুষ, মানুষ তার জাতি বা ভাষা কোনোটিরই অন্তর্ভুক্ত নয়। সব কিছুর পূর্বে সে নিজের, সবার আগে সে এক নৈতিক ও মুক্ত সত্তা। মানুষ মুক্ত নৈতিক সত্তা, কিন্তু জাতি, ইতিহাস, বিজ্ঞানের শেকলে বাঁধা, তার ওপর পণ্ডিতদের আরোপিত শর্তের বন্দী। রেনান তাকে এভাবেই দেখেন। প্রাচ্য ভাষা বিষয়ক অধ্যয়ন রেনানকে ওইসব শর্তের কেন্দ্রে পৌঁছে দেয় এবং ভাষাতত্ত্ব এই প্রত্যয়ে স্পষ্ট করে যে মানুষের জ্ঞান কাব্যিকভাবে রূপান্তরমুখী। যদি সেই জ্ঞানকে তার অপরিশোধিত বাস্তবতা থেকে আগেই বিচ্ছিন্ন করে,
যেমন সেসি তার ক্ষুদ্র ক্ষুদ্র আরবি খণ্ডসমূহ ওগুলোর বাস্তবতা থেকে আলাদা করে নেন। বিকাশরোধক মন্ত্রের আলখাল্লা পড়িয়ে দেয়া হয়। ভিকো, হার্ডার, রুশো, মিশেলেট ও কুইনেট একদা শব্দের নাটকীয় উপস্থাপন ক্ষমতাকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চর্চা শুরু করেছিলেন তা নতুন করে ভাষাতত্ত্ব হয়ে ওঠার কারণে সেই গুণ হারিয়ে যায়। তার বদলে ভাষাতত্ত্ব জ্ঞানতাত্ত্বিকভাবেই জটিল রূপ লাভ করে, শব্দ আর দৈহিক অনুভূতির প্রতি অতটা বিশ্বস্ত থাকে না, বরং গোত্র, মানসিকতা, সংস্কৃতি, জাতি প্রভৃতি কৃত্রিম বাতাবরণযুক্ত আবহের অদৃশ্য, দৃশ্যকল্পহীন, বিমূর্ত কল্পজগতের প্রতি বেশি ঝুঁকে পড়ে। যুক্তিতর্কের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত প্রাচ্য নামের এই কল্পজগৎ সম্পর্কে আমরা এটুকু বলতে পারি যে ওগুলোর প্রতিটি একই সাধারণত্ব ও সাংস্কৃতিক বৈধতায় প্রতিষ্ঠিত, কারণ রেনানের প্রয়াসের সবটাই ছিল প্রাচ্য সংস্কৃতির আত্মপুনরুৎপাদনের অধিকার অস্বীকার করা, কেবল তার গবেষণাগারের কৃত্রিম পরিবেশ ছাড়া। মানুষ সংস্কৃতির সন্তান নয়, এ রাজকীয় ধারণা ভাষাতত্ত্বের দৃঢ় চ্যালেঞ্জের মুখে পড়ে। ভাষাতত্ত্ব শেখায় কিভাবে সংস্কৃতি আসলে এক নির্মাণ মাত্র, একরকম উচ্চারণ, এমনকি সৃষ্টি, কিন্তু আধা জৈবিক কাঠামোর চেয়ে বেশি কিছু নয়। রেনান সম্পর্কে আগ্রহব্যঞ্জক বিষয় হল তিনি কি পরিষ্কারভাবেই না জানতেন যে তিনি আসলে তার যুগ ও তার জাত্যাভিমান কেন্দ্রিক সংস্কৃতিরই সন্তান। 1885 সালে ফার্ডিনান্ড ডি লেসেপ্সের একটি বক্তৃতার প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে রেনান বলেন, নিজের জাতির চেয়ে বেশি জ্ঞানী হওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার। কেউ তার মাতৃভূমির প্রতি তো তিক্ততা বোধ করতে পারে না। যারা একে বলে কঠিন সত্য, তাদের চেয়ে নিজ জাতি ভুল বুঝলে তাও ভালো। এ ধরনের বিবৃতির প্রকৃত অর্থ বোঝার জন্যে খুব সহজ, কারণ রেনানি তো বললেন যে কারো সর্বোত্তম সম্পর্ক হলো তার সাংস্কৃতিক সাদৃশ্যের সাথে, এবং অবশ্যই সেই রাজকীয় সম্পর্ক নয় যার বলে মানুষ হয় তার সংস্কৃতির সন্তান, না হলে পিতামাতা হয়ে ওঠে। এখানে আমরা আবার গবেষণাগার প্রসঙ্গে ফিরে আসছি। ওখানেই মানুষ তার সামাজিক দায়বোধ হারিয়ে ফেলে, তাকে অধিগ্রহণ করে বৈজ্ঞানিক ও প্রাত্যতাত্ত্বিকের দায়বদ্ধতা। তার গবেষণাগার হলো প্ল্যাটফর্ম যার ওপর দাঁড়িয়ে পৃথিবীর উদ্দেশ্যে বিবৃতি দেন তিনি। প্ল্যাটফর্মটি প্রদত্ত বক্তৃতার মধ্যস্থতা করে, ওতে সঞ্চার করে আত্মবিশ্বাস, তেমনি সাধারণ যথার্থ ও ধারাবাহিকতাও। এভাবে রেনানের জানা ভাষাতাত্ত্বিক গবেষণাগার কেবল তার কাল ও সংস্কৃতিকেই পুনরায় সংজ্ঞায়িত, যুগে বিন্যস্ত ও নির্দিষ্ট রূপ প্রদান করে না, এটি তার প্রাচ্যদেশীয় বিষয়বস্তুকে পাণ্ডিত্যময়, পরস্পর আসঞ্চিত অবস্থাও প্রদান করে, এবং এছাড়াও তাকে ও পরবর্তী প্রাচ্যতাত্ত্বিকদেরকে প্রাচ্যদেশীয় সংস্কৃতির বিশেষজ্ঞের মর্যাদাও এনে দেয়। আমরা কেবল ভাবি সংস্কৃতি ক্ষেত্রে এই যে নতুন আত্মনিয়ন্ত্রণের অধিকার, তা কি রেনানের সেই মুক্তি যা ভাষাতাত্ত্বিক প্রাচ্যবিজ্ঞানের মধ্য দিয়ে অর্জিত হবে বলে কল্পনা করেন তিনি, নাকি তা প্রাচ্যতত্ত্বের জটিল ইতিহাসকার হিসেবে প্রাচ্যতত্ত্ব ও তার অনুমোদিত মানবীয় বিষয়বস্তুর মধ্যে জটিল পারস্পরিক সংযুক্তি প্রতিষ্ঠা করে, যা আগ্রহহীন উদ্দেশ্যমূলকতায় নয়, চূড়ান্তভাবে নির্ভর করে ক্ষমতার ওপর?